শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। নানা নাটকীয়তার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়েছে। আগামী 25 সেপ্টেম্বরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 16 অক্টোবর। রাতে রাকসু নির্বাচন কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে পোষ্য কোটা বাতিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। প্রতিনিধি শারিয়ার অন্তরের তথ্য ও ছবিতে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা শুরু করেছে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি। ফলে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম, বন্ধ হয়ে পড়েছে ক্লাস ও পরীক্ষা। সোমবার বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেন শত শত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। আজকে যদি এটা প্রশ্রয় দেওয়া হয় তাহলে দুদিন পর শিক্ষকরা ক্লাস নেবেন কি করবে? এই কতিপয় ছাত্র যে ঘটনাটা ঘটিয়েছে আমি মনে করি দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এদিকে শাটডাউনের প্রভাব পড়েছে রাকসু নির্বাচনের প্রস্তুতিতেও। অংশগ্রহণকারী ছাত্রদল সহ 6টি প্যানেলের প্রার্থীরা জানায় অনেক শিক্ষার্থী হল ছেড়ে বাড়ি চলে গেছেন, যার ফলে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা এখন প্রায় অসম্ভব। বড় পূজা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এই কমপ্লিট শাটডাউন আমাদের সকল প্যানেলের সকল স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনকে সরাসরি প্রশ্নবিদ্ধ করবে। রাকসু যথাসময়ে বাস্তবায়ন করে পোষ্য কোটাকে বিলোপ করা আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেটের একটা উপযোগী ম্যান্ডেট হবে। পরবর্তীতে প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন। এতে নির্বাচন পেছানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষক লাঞ্ছনার বিচার সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এই অস্থিতিশীল পরিবেশে নির্বাচন করলে অনেক ভোটার নেই, সেই দাবি তারা বলে গেছে, সুতরাং নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। সে বিষয়ে তারা এটা পিছানোর জন্য অনুরোধ করেছে তাদের স্মারকলিপিতে। এদিকে পরিস্থিতি পর্যালোচনায় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকে বসে রাকসু নির্বাচন কমিশন। টানা 4 ঘন্টার বৈঠকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করে নির্বাচন কমিশন। নতুন ঘোষণা অনুযায়ী আগামী 16 অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ডাকসু নির্বাচনে অনিয়ম নিয়ে কর্তৃপক্ষকে লিখিত আবেদন দেয়া হলেও কালক্ষেপণের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ডাকসুর পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচনে নানা রকম জালিয়াতি ঘটেছে। সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। আবেদুল বলেন, নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারে ক্রমিক নাম্বার ছিল না, ব্যবহৃত ছাপানো ব্যালট পেপারের সংখ্যা, অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করা হয়নি। একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত এই পরাজিত ভিপি প্রার্থী। আমরা প্রার্থীরাই শুধু অভিযোগ করে যাব ব্যাপারটা চাইনি। আমরা চাচ্ছিলাম আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটেছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা ভোটাররা সেগুলো নিয়ে আওয়াজ তুলবেন। ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন। তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সকালে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় দেখা গেছে, জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে 19 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এর মধ্যে 2 জন ভিপি ও 1 জন জিএস রয়েছে। নির্বাচন কমিশন বলছে, এটি চূড়ান্ত নয়। শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তির পর প্রার্থিতা আরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রার্থীরা নিজেরাও প্রার্থিতা ফিরে পেতে আবেদন করতে পারবে। এতে তাদেরও কেউ কেউ নির্বাচনের সুযোগ পেতে পারে। এর আগে কেন্দ্র ও হল সংশোধনী নির্বাচনের জন্য 1162 জন মনোনয়নপত্র সংগ্রহ করে। তার মধ্যে জমা দেয় 931 জন। এবারে অন্যান্য প্রসঙ্গ।
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে রবিবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যুক্তরাষ্ট্র পৌঁছাবেন স্থানীয় সময় 22 সেপ্টেম্বর। 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে তার সফর ঘিরে বাংলাদেশি কমিউনিটিতে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র থেকে মল্লিকা খানের রিপোর্ট। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন 4 জন রাজনৈতিক নেতা। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তার এই সফর ঘিরে বিএনপি, জামায়াত ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি স্বাগত জানাতে নানা ধরনের প্রস্তুতি নিয়েছেন। আমরা আছি সুশৃঙ্খলভাবে, আমরা ওনাদেরকে স্বাগত জানাবো। জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য যারা আসছেন, আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সকল রাষ্ট্রপ্রধানরা আসছেন, আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। তবে সাধারণ প্রবাসীরা বলছেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মসূচি না দেয়া দেশের জন্য মঙ্গল। আমরা হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকটা স্থানে আমাদের সংগ্রাম, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে আমরা কিন্তু এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। যে আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আজকে বাংলাদেশে জন আকাঙ্ক্ষার যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে বাংলাদেশের সকল স্তরের মানুষ সমর্থন জানিয়েছে। ফ্যাসিবাদের, ফ্যাসিস্ট সরকারের, পলাতক স্বৈরাচারের, প্রেতাত্মাদের কোনো কর্মসূচি আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে বাস্তবায়ন করতে দিব না, ইনশাআল্লাহ। জাতিসংঘের সফরে প্রধান উপদেষ্টা বিগত 1 বছরে দেশে সংঘটিত সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন, এমনটাই আশা করা যাচ্ছে। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পিআর পদ্ধতি ইসরায়েলি উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন ইহুদি পদ্ধতি বাংলাদেশে চলবে না। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন ছাত্রদলের সাথে সম্পৃক্ততার অভিযোগে অনেক যোগ্যদের প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। জাতিসংঘের সদর দপ্তরের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশৃঙ্খলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে নানা ষড়যন্ত্র চলছে। লন্ডনে পিআর আছে নাকি? নাই। যুক্তরাষ্ট্রে আছে? নাই। পিআর একটা দেশে আছে, সেটা কোথায় জানেন? ইসরায়েলে, ইহুদি দেশে। এই ইহুদিরা পিআর সিস্টেমের নামে নেতানিয়াহুর সরকার ইসরায়েলে গাজায় মানুষকে হত্যা করছে ইসরায়েলিরা। ও ইহুদিদের পছন্দের পিআর বাংলাদেশের মানুষ মেনে নেবে না। অপর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সংবিধান সংশোধন না করে মন গড়া পদ্ধতিতে যারা নির্বাচন করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি হতে পারে না। এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? যদি গণতন্ত্রের পক্ষের লোক হয়ে থাকেন, কেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আজকে শঙ্কার মধ্যে পাঠাচ্ছেন? কেন আজকে প্রফেসর ইউনূসকে আমাদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য ভিন্ন চেষ্টা করছেন? এই বিষয়গুলোর জবাব আপনাদেরকে দিতে হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ফেসিবাদের দোসরদের প্রশাসনে বসিয়ে রেখে যোগ্যদের অবমূল্যায়ন করা হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব আসার পর হয়তো অনেকের যারা বঞ্চিত ছিলেন প্রমোশন দিয়েছেন, কিন্তু একজনকেও ভালো পোস্টিং দেওয়া হয়নি, অনেকটা ওএসডি করে বসিয়ে রাখা হয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। 53 বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। 5 আগস্টের পর মানুষের ভাগ্যের পরিবর্তনের সুযোগ এসেছে। তাই এই সুযোগকে কাজে লাগাতে হলে পিআর পদ্ধতিতে ভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। রাজধানীর হাজারীবাগে দলটি আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। জুলাই সনদে শাপলা চত্বর বিডিআর হত্যাকাণ্ড যুক্ত করার দাবিও জানান মুফতি রেজাউল করিম। আরও জানাচ্ছেন জাহেদ আহমেদ বাবু।
রাজধানীর হাজারীবাগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং চলমান নানা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই গণসমাবেশ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও ঢাকা 10 আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল আওয়াল মজুমদার। সামনে নমিনেশন বাণিজ্য তারা করবে, এগুলো বন্ধ হয়ে যাবে, এই কারণেই তারা শুধু পিআরের বিরোধিতা করে। এ সময় দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় কথা বলেন বিগত দিনে দুর্নীতি প্রসঙ্গে। জুলাইয়ের সনদ নির্বাচিত সরকার আইনে বৈধতা দেবে না, নির্বাচনের আগেই জুলাইয়ের সনদকে বৈধতা দিতে হবে। জানান 5 আগস্টের পর মানুষের ভাগ্যের পরিবর্তনের সুযোগ এসেছে, তাই এই সুযোগকে কাজে লাগাতে হলে পিআর পদ্ধতি ভোটের বিকল্প নেই। আমরা নির্বাচন পদ্ধতি 53 বছর যেভাবে দেখেছি, সেই নির্বাচনের পদ্ধতি আমরা কি দেখলাম? দিনের ভোট রাত্রের ভিতরে বাক্সে ঢুকানো। আমরা কি দেখলাম? সেন্টারকে দখল করে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগটা দেয়া হয় নাই। এই পদ্ধতিতে যদি আবার নির্বাচন হয় তাহলে আমাদের দেশের মৌলিক পরিবর্তন হয়। প্রায় 92টা মতো দেশে পিআর পদ্ধতি রয়েছে। জুলাই সনদে শাপলা চত্বর ও বিডিআর হত্যাকাণ্ড যুক্ত করার দাবি জানিয়ে বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এনির বক্তব্যের সমালোচনাও করেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এই জুলাইয়ের সনদ নির্বাচিত সরকার আইনে বৈধতা দেবে না, নির্বাচনের আগেই জুলাইয়ের সনদকে বৈধতা দিতে হবে। এই যে পিলখানা যে হত্যা হলো, এই হত্যাটা পিলখানার সেই জুলাই সনদের ভিতরে আসতে হবে। এনি সাহেব বিএনপি সে আজকে বক্তব্য রেখেছেন অত্যন্ত আপত্তিকর। সেখানে আমাদের ব্যাপারে ভণ্ড শব্দ ব্যবহার করে, সেখানে সে ব্যবহার করে আমরা কি ফ্যাসিস্টের সহযোগী ছিলাম। আমি বলবো এই প্রশ্ন আপনার জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল সাহেবের কাছে জিজ্ঞাসা করেন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কমপক্ষে 150 আসন পাওয়ার প্রত্যাশা করছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। জাতীয় নাগরিক পার্টিকে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। আফজাল হোসেনের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি 150 আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে বলেও মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমাদের যে সার্ভেগুলো করেছি আমরা 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম। আমরা তাদেরকে মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি। আগামীর যে সংসদটা হবে এখানে আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, এবং এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি। 5 তারিখের যে গণঅভ্যুত্থান সেখানে বুলেট রেভলিউশন হয়েছিল, এবারে ব্যালট রেভলিউশন হবে, যেই রেভলিউশনের মধ্য দিয়ে ভোটিং প্রসেস এবং সব জায়গা থেকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাআল্লাহ। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সুখবর আসছে, এনসিপি নিবন্ধন পাবে বলে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া শাপলা প্রতীকের বিষয়ে তার দল অনড় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। আমাদের শাপলাতে আমরা থাকছি এবং শাপলায় বাংলাদেশের মানুষ ভোট দেবে ইনশাআল্লাহ। এই গণ অভ্যুত্থানের পরে আমরা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছি, আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া সেটা অনেকে যারা পরিশ্রম করেছেন পুরো দেশবাসী তাকিয়েছিল, সেটাতে আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছে এবং এটা সুখবর আসছে। এদিকে বিএনপি জামায়াতের বাইরে একটি জোট গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 8 সদস্যদের নির্বাচনী তথ্য অনুসন্ধানী দলের বৈঠক হয়েছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মহিন উদ্দিন খানের নেতৃত্বে ইসির 4 কর্মকর্তার সঙ্গে তারা বৈঠক করছেন। 8 সদস্যের ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি।
মেটিকুলাস ডিজাইনে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিল জুলাই আন্দোলনকারীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরায় এই কথা বলেন শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। এই দাবি সত্য নয় বলে সাক্ষী জুনায়েদ জানান, এটি ছিল ন্যায়সঙ্গত দাবির আন্দোলন। এই মামলায় 20তম দিনে জুনায়েদ ছাড়া 49তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এসএম আরিফের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন বাংলাদেশের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা আলী আহসান জুনায়েদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। ফেসবুক প্রোফাইল লাল করার বক্তব্য এবং সর্বশেষ এক দফার কর্মসূচি সরকার পতনের সাথে সাথে মার্চ ফর ঢাকা কর্মসূচি 6 আগস্ট নির্ধারণ এবং পরবর্তীতে এগিয়ে এনে 5ই আগস্ট নির্ধারণ এবং সরকার পতনের যাবতীয় বিষয় উনি তুলে ধরেছেন এবং এই আন্দোলন চলাকালে কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে নিষ্ঠুরতা দেখানো হয়েছে, এমনকি পরিচিত লাশ শনাক্ত করার সুযোগ না দিয়ে বেওয়ারিশ লাশ হিসাবে 114 জনকে দাফন করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন। সাক্ষ্য গ্রহণের 20তম দিনে জুনায়েদকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। জেরায় তিনি জানান, জুলাই আন্দোলন ছিল সরকার উৎখাতের পরিকল্পিত ষড়যন্ত্র। এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গে আমি তাকে মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। একটি বৈধ সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা ষড়যন্ত্রেরই অংশ, সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্র করে বলেছি। তবে সাক্ষী আলী আহসান জুনায়েদ বলেন, ছাত্র জনতার আন্দোলন ছিল ন্যায়সঙ্গত। এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত ন্যায্য বৈধ আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, এই বাংলাদেশের ছাত্র জনতার গণতান্ত্রিক অধিকার, তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের আন্দোলন। জুনায়েদ ছাড়াও এই মামলায় এদিন জবানবন্দি দেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। 49তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনি। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার উৎসব মুখর পরিবেশে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। এটা ধর্মীয় অনুষ্ঠান, এটার পবিত্রতাও রক্ষা করতে হবে। সব ধর্মের লোকজন মিলে উৎসব করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। সকালে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। সব পূজা কমিটির সাথে যে আমাদের মিটিং হয়েছিল সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তারা মণ্ডপ তৈরি করার শুরু থেকেই তারা 24 ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করবে এবং এই জন্য তারা বিভিন্ন গার্ড, মানে আমাদের সরকারি বাহিনী না, তাদের নিজস্ব থেকে তাদের থাকবে, কি জানি বলে, স্বেচ্ছাসেবক থাকবে। এই স্বেচ্ছাসেবকরা এইটা দেখাশোনা করবে। এইটা তারা করতেছে এবং 24 তারিখ থেকে আমাদের আনসাররা হয়ে যাবে, প্লাস আমাদের এই যে মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকেও লোক চলে আসবে। এবার পূজা খুবই ধর্মীয় গাম্ভীর্যের সাথে এবং খুব উৎসব মুখর হবে পূজা। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাগত। মহালয়ার পর এখন মন্দিরে চলছে আরাধনা ও দেবীকে আহ্বান। কারিগরদের হাতের নিপুণ ছোঁয়ায় শেষ মুহূর্তে দেবী দুর্গাকে সাজাচ্ছেন প্রতিমা শিল্পীরা। মণ্ডপ থেকে শুরু করে প্রতিটি ঘরে উৎসবের আমেজ। নারীরা পিঠা, পুলি, নাড়ু তৈরি করছেন। আবার চলছে পূজার কেনাকাটা এবং সাজসজ্জা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। রংতুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠবে দুর্গার রূপ। দেবী দুর্গার সঙ্গে তৈরি হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমাও। সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ঢাকেশ্বরী, রমনা ও সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গিয়ে দেখা গেছে শেষ মুহূর্তে দেবীকে বরণে শিল্পীদের দম ফেলার ফুসরত নেই। অবশ্য ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় হতাশ শিল্পীরা, চান সরকারি সহায়তা। আমাদের এখন দিন রাত্র কাজ করতে হয়, কারণ আর মাত্র কয়েকদিনই আছে। এর মধ্যে তো আমাদের সব মন্দিরে প্রতিমা দিতে হবে। পারিশ্রমিক যে এটা পাই আমরা, আসলে এতে আমাদের বাঁচা বড় কষ্ট মুহূর্তেই চলি, আমরা এইভাবেই চলতেছি।
কিন্তু কাজ এটা শিখে পড়ছি, কি করব। এদিকে শরতের শুভ্রতা জানান দিচ্ছে দেবী দুর্গা আসছেন আবার। পূজারীরা জানান এবার দুর্গা আসছেন গর্জে বা হাতিতে চড়ে, ফিরে যাবেন দোলায় চড়ে। ঢাকায় আমাদেরটা সবচেয়ে বড় প্রতিমা আমরা মনে করছি, এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি এর চাইতে বড় প্রতিমা কেউ তৈরি করেছে। আমরা একটা থিম নিয়ে কাজ করি সবসময়, আর আমরা সবসময়ই চেষ্টা করি যে ভালো একটা পুজো উপহার দেওয়ার জন্য। পূজা সুন্দরভাবে হয় সেই ব্যবস্থা রেখেছে, যেমন আমাদের পক্ষ থেকে প্রত্যেকটা পুজো মণ্ডপে স্বেচ্ছাসেবক থাকবে রাত দিন 24 ঘন্টা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শপিং মলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। নতুন পোশাক গায়ে মাকে দেখতে চায় ভক্তরা। 8 দিন পরে পুজো, এর মধ্যে মোটামুটি কেনাকাটা শেষ করে আমাদের পূজার প্রস্তুতি নিতে হবে। সবার জন্য কেনাকাটা করতেছি, আসতেছি, এই তো ভালোই কিছু কেনাকাটা হয়েছে, আরও বাকি আছে। ঘর সাজানোর জন্য পর্দা, সুপার কভার, সিরামিক্সের যে কাপ প্লেট সব কিছুই কিনেছি, ফুলদানি থেকে শুরু করি। বাদলের কারণে আর তেমন একটা আনন্দ উচ্ছ্বাস নেই, সো এই কারণে বাচ্চা একটু খারাপ। মণ্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ। ষষ্ঠী পূজার মাধ্যমে আবারও শুরু হবে বড় আকারের আনুষ্ঠানিকতা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 2 অক্টোবর শেষ হবে দুর্গা উৎসব। শিমুল খান, মাই টিভি, ঢাকা। প্রাণঘাতী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 181 জনে। গত 24 ঘন্টায় 678 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 179 জনের। মারা যাওয়া রোগীদের মধ্যে অর্ধেকেরও বেশি হাসপাতালে ভর্তি হওয়ার 2-3 দিনের মধ্যে মারা গেছেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর বলেন, চলতি বছর 20-30 বছর বয়সী রোগীদের মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এসব রোগীর অনেকেই জ্বর শুরু হওয়ার 6-7 দিন পর হাসপাতালে ভর্তি হন এবং 2-3 দিনের মধ্যেই মারা যান। আক্রান্ত শিশুদের মধ্যেও মৃত্যুর ঝুঁকি বেশি দেখা যাচ্ছে বলে জানান তিনি। 48 জন রোগী ঢাকা বিভাগে ভর্তি হয়েছিল, তার এরপরে বরিশাল 12,169, এরপরে চট্টগ্রাম 6,400, রাজশাহীতে আছে কিন্তু কম। এবছর যে 179 জন মৃত্যু হয়েছে, আমরা মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। সো মানে রোগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে, একটা বিষয়। সো এইটা যদি আমরা কমাতে চাই বা প্রতিরোধ করতে চাই, তাহলে মানুষের সচেতনতার কোনো বিকল্প নাই। গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে সেমি পাকা টিনশেড একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কেমিক্যাল বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও 3 জন ফাইটার সহ মোট 4 জন সদস্য দগ্ধ হয়েছে এবং স্থানীয় একজন নিখোঁজ রয়েছেন। বিকেল 3:30টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা জানায় বেলা 3:30টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে এলাকাবাসী পানি ও বালু ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে কিছু সময় পর একে একে কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ ঘটতে থাকে, ফলে আগুন আবারও ভয়াবহ রূপ ধারণ করে। বিস্ফোরণের সময় ফায়ার সার্ভিসের 4 জন সদস্য দগ্ধ হন। পরিস্থিতি মোকাবেলায় পরবর্তীতে মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। তবে এলাকাটিতে পানির তীব্র স্বল্পতা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর সোমবার এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে। লঘুচাপটির সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।